আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আবার আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো। আর যদি ভালো না থেকে থাকো, কেমন আছো সেটা কমেন্টে জানাও, কেন সেমন আছো সেটাও কমেন্টে জানাও। তো আজকে আমরা পড়বো হচ্ছে পাতার গঠন, পাতা সম্পর্কে বিস্তারিত জানবো। ছোটবেলায় আমরা পাতা নিয়ে খেলতাম, অনেক সময় পাতাকে কারেন্সি হিসেবে ইউজ করতাম আমরা। তো সেই ছোটবেলার খেলনাকে আজকে আমরা বিশদভাবে জানবো। তো প্রথম কথা হচ্ছে পাতার সংজ্ঞা আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, এক জায়গা থেকে শুরু করলে হবে না, গোড়া থেকে পড়া শুরু করতে হবে। তো পাতা আমরা কাকে বলি? উদ্ভিদের সালোক সংশ্লেষণ ও প্রসাধনের জন্য বিশেষায়িত অঙ্গকে পাতা বলা হয়। অর্থাৎ উদ্ভিদের ইচ্ছা হচ্ছে সালোক সংশ্লেষণ করার বা প্রসাধন করার, সেটার জন্য স্পেশালি যাকে সে তৈরি করে সেই হচ্ছে পাতা। কারণ তোমরা বলতে পারো, হ্যাঁ যে ভাইয়া কাণ্ডের মধ্যেও তো সালোক সংশ্লেষণ হয়, ভাইয়া কাণ্ডের মধ্যেও তো প্রশোধন হয়। হ্যাঁ হয়, কিন্তু কাণ্ডের প্রধান কাজ সেটা না। কাণ্ডকে উদ্ভিদ সৃষ্টি করেছে মূলত দৃঢ়তা প্রদান এবং খাদ্য পরিবহন করানোর জন্য, কিন্তু পাতাকে উদ্ভিদ সৃষ্টি করেছে প্রশোধন করার জন্য এবং সালোক সংশ্লেষণ করার জন্য, ফটোসিনথেসিস ট্রান্সপিরেশনের জন্য। স্পেশালাইজ যে অর্গানটা আছে তাকে আমরা বলতেছি পাতা। তাকে আমরা কি বলছি? পাতা বলছি। এখন এই পাতার গঠনটা কেমন আসলে? মনে করো উদ্ভিদের একটা ডালে পাতা গজাবে। তো পাতায় কিন্তু ভাইয়া তিনটা অংশ থাকে। পাতায় কয়টা অংশ থাকে? তিনটা অংশ থাকে। একটা হচ্ছে এরকম পাতার গোড়া থাকে একটা, এটা হচ্ছে পাতার গোড়া বা পত্রমূল। পাতার গোড়া বা পত্রমূল, এই পত্রমূল থেকে বের হয় পাতার বোটা বা পত্র বৃন্ত। আর এই পত্রবৃন্ত থেকে উপরের দিকে এরকম একটা প্রসারিত যে অংশটা আমরা দেখি পাতার, এই প্রসারিত অংশকে বলা হয় পত্র ফলক। আর এই তিনজনকে একত্রে বলা হয় পাতা। ঠিক আছে, এই তিনজন মিলেমিশে হচ্ছে পাতা। পাতার গোড়া বা পত্রমূল, তারপরে এই যে অংশটা পাতার বোটা বা পত্রবৃন্ত, আর প্রসারিত অংশটা হচ্ছে পত্র ফলক। এই তিনজনকে মিলে বলা হচ্ছে পাতা। ওকে, তো আমি যদি একটু করে আসি, আমি পত্র ফলক সম্পর্কে একটু পরে আমরা দেখব। পত্রবৃন্ত সম্পর্কে বলি। পত্রবৃন্ত থাকার সৌভাগ্য সকল পাতার হয় না। ঠিক আছে, পত্রবৃন্ত কিন্তু সকল পাতায় থাকে না। যেসব পাতায় পত্রবৃন্ত থাকে তাদের বলা হয় পিটিওলেট। এখন ভাই বলতে পারো, কেন ভাইয়া পত্রবৃন্ত থাকে আপনি তাকে পিটাইতে চাচ্ছেন? পিটিওলেট এলে কি বলেন আপনি? এটা বলতেছে ভাইয়া কারণ আছে। এগুলো তোমরা বুঝতে পারবা যদি একটু ইংলিশ টার্ম গুলো জানো। দেখো, পত্রবৃন্তকে ইংরেজিতে বলা হয় পিটিওল। পত্রবৃন্তকে ইংরেজিতে কি বলা হয়? পিটিওল বলা হয়। তাহলে যেই পাতায় পিটিওল আছে তাকে বলা হবে পিটিওলেট। আবার দেখো, যেসব পাতায় পত্রবৃন্ত থাকে না তাদের বলা হয় স্যাসাইল। তাদের কি বলা হয় ভাইয়া? স্যাসাইল বলা হয়। ওকে, তাহলে পাতায় যদি পত্রবৃন্ত থাকে পিটিওলেট, না থাকলে হচ্ছে স্যাসাইল। পত্রবৃন্তের উপর ডিপেন্ড করে। এখন আসছে পত্রমূল। পত্রমূল সম্পর্কে স্পেশাল কিছু কথাবার্তা আছে। প্রথম কথা হচ্ছে, অনেক গাছেই দেখা যায়, যেমন আমরা যখন পোয়েসি গোত্র পড়বো, ধান গম ভুট্টা, যে পাতার গোড়াটার মধ্যে একটা আবরণ থাকে অনেকটা এরকম। দেখো পাতার গোড়ায় অনেক সময় দেখা যায় পাতার যে গোড়াটা আছে, পাতা যে জায়গা থেকে সৃষ্টি হয় সেটাকে পর্ব বলে, আর পাতার গোড়ায় এরকম একটা আবরণ থাকতে পারে। হ্যাঁ, এভাবে একটা আবরণ থাকে যেটা পাতার গোড়াকে ঢেকে রাখে। হ্যাঁ, গোড়াটা একটু লজ্জা করে হয়তো, গোড়াটা এই গোড়াকে ঢেকে রাখে। ঠিক আছে, পত্রমূলে অনেক সময় এরকম দেখা যায়। এই আবরণটাকে বলা হয় শীত। কি বলা হয়? শীত বলা হয়। শীত, শীত শব্দের অর্থই কিন্তু আবরণ। তোমরা আইসিডি তেও হয়তো পড়ছো, ওই যে তারের মধ্যে শীত থাকে, কোএক্সিয়াল কেবল কি ছিল, টুইস্টেড পেয়ার কেবলে শীত থাকে। শীত মানেই হচ্ছে আবরণ। তাহলে পত্রমূলের আবরণকে বলা হয় শীত। এখন পত্রমূল থেকে ভাই উপরের দিকে সুন্দর বিশাল একটা পাতা বা পত্র ফলক সৃষ্টি হয়েছে, ভালো কথা। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় পত্রমূল থেকেও, মানে পাতার গোড়া থেকে বা পত্রমূল থেকে ছোট ছোট পাতা সৃষ্টি হতে পারে। এরকম ছোট্ট ছোট্ট পাতা সৃষ্টি হতে পারে। এই পাতাগুলা দেখো, এটা হচ্ছে আমাদের প্রধান পাতা বা পত্র ফলক। আর এইখান থেকে গোড়ায় যে ছোট্ট পাতাগুলা সৃষ্টি হয়, এই পাতাগুলোকে বলা হয় উপপত্র। কি বলা হয়? উপপত্র বলা হয়। উপপত্র বা ইংরেজিতে বলে স্টিপিউল। স্টিপিউল বলে। ঠিক আছে, স্টিপিউল বানানটা কি এবার ভুল হয়ে গেল নাকি? হ্যাঁ, এটাকে বলা হয় স্টিপিউল। ঠিক আছে, STIPUL, STI।
ঠিক আছে? তাহলে দেখো পাতার গোড়ায় যে পাতা থাকে তাকে বলা হয় উপপত্র। এরকম আরেকটা জিনিস তোমরা মাঝে মধ্যে করবা, যে মঞ্জুরি পত্র, বা যেটাকে বলা হয় ইংরেজিতে ব্র্যাক্ট। ফুলের গোড়ায় যে পাতা থাকে তাকে বলা হয় মঞ্জুরি পত্র। ফুলের গোড়ায় যে পাতা থাকে তাকে বলা হয় মঞ্জুরি পত্র। তাই না? আমরা জানি ফুল যে শাখায় গজায় সেটাকে মঞ্জুরি বলে, তাই না? তাহলে মনে করো এখানে একটা ফুল গজাইছে এরকম, ঠিক আছে? ফুলের গোড়ায় যে পাতা আছে এই পাতাকে বলা হয় মঞ্জুরি পত্র। আবার দেখো এখানে এরকম পাতা গজাইছে, পাতার গোড়ায় যে পাতা থাকে সেটাকে বলা হয় উপপত্র। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? যে পাতার গোড়ায় যে পাতা গজায় সেই পাতাকে বলা হয় উপপত্র, মানে পাতার উপ আর কি, তাই বলা হচ্ছে উপপত্র বা স্টিপিওল। আবার ফুলের গোড়ায় যে পাতা জন্মায় তাকে বলা হয় মঞ্জুরি পত্র। কারণ আমরা জানি মঞ্জুরি হচ্ছে সেই ডাল যেই ডালে ফুল গজাবে, তাহলে মঞ্জুরির উপর যে পাতা তাকে আমরা বলবো মঞ্জুরি পত্র, ব্রাক্ট। আবার অনেক সময় মঞ্জুরি পত্রের পাশে আরো পাতা থাকে সেটাকে বলা হয় উপমঞ্জুরি পত্র বা ব্র্যাকটিওল। এগুলো কিন্তু আমরা পোয়েসি গোত্রে দেখতে পাই, ঠিক আছে? তো দেখো এই মঞ্জুরি পত্র গেল, উপপত্র গেল, এই গেল হচ্ছে পাতার গঠন। এখন আমি যদি পত্র ফলকের ভিতরে যাই আমি কি পাবো? এটা তো আমার পত্র ফলক, তাই না? এটা হচ্ছে, এটুকু অংশ হচ্ছে পত্রমূল, এটা পত্রবৃন্ত, আর এই সবুজ অংশটা কি পত্র ফলক। এই পত্র ফলকের ভিতরে গেলে আমি পাবো হচ্ছে শিরা। আমি পাবো কি ভাইয়া? শিরা পাবো। শিরা মানে কি তোমরা পড়ছো না? শিরা বিন্যাস বা ভিনেশন ইংরেজিতে বলে। শিরা মানে হচ্ছে আসলে ভাইয়া জাইলেম ফ্লোয়েম। জাইলেম ফ্লোয়েম ওইটাকে শিরা বলে। ভাবতে পারো যে ভাইয়া শিরা থাকলে ধমনী কই, না ভাই এখানে শিরা ধমনী এভাবে না। ব্যাপারটা হচ্ছে উদ্ভিদের পাতায় যে ভাস্কুলার বান্ডেল, এটা মূল থেকে সৃষ্টি হয়, কাণ্ডের মধ্যে থাকে, ইভেন পাতার ভিতরেও ঢোকে। উদ্ভিদের পাতার ভিতর যে শিরাগুলো আছে তাকে বলা হয় শিরাবিন্যাস, মানে জাইলেম ফ্লোয়েম আর কি। জাইলেম ফ্লোয়েমটাই হচ্ছে আসলে শিরা। তাহলে দেখো পাতার মাঝখানে একটা এরকম শিরা থাকে, এটাকে বলা হয় মধ্য শিরা। পাতার মাঝখানে যে শিরা আছে এটাকে বলা হয় মধ্য শিরা। কি বলে ভাইয়া? মধ্য শিরা বলে। এবার মধ্য শিরা থেকে এরকম ব্রাঞ্চ বের হয়, মধ্য শিরা থেকে ব্রাঞ্চ বের হয়। মধ্য শিরা থেকে যে ব্রাঞ্চ বের হয় তাকে বলা হয় শিরা। মধ্য শিরার ব্রাঞ্চকে বলা হয় কি? শিরা বলা হয়। আবার দেখো শিরা থেকেও কিছু ব্রাঞ্চ বের হয়, শিরা থেকে যারা বের হয় তাদের বলা হয় উপশিরা। শিরা থেকে যেসব ব্রাঞ্চ বের হয় তাদের বলা হয় কি? উপশিরা। শিরা থেকে যেসব ব্রাঞ্চ বের হয় তাদের বলা হয় উপশিরা। তাহলে দেখো পাতার মাঝখানে যে শিরা আছে সেটা হচ্ছে মধ্য শিরা, মধ্য শিরার শাখাকে বলা হয় শিরা, আর শিরার শাখাকে বলা হয় উপশিরা। এখন একটা পাতার মধ্যে শিরা আর উপশিরা গুলা কিভাবে সাজানো আছে, একটা পাতার মধ্যে শিরা আর উপশিরা গুলা কিভাবে সাজানো আছে তার উপর ভিত্তি করে পাতাগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জালিকাকার শিরাবিন্যাস, জালিকাকার শিরাবিন্যাস, আর একটা হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস। একটা হচ্ছে জালিকাকার শিরাবিন্যাস আর একটা কি ভাইয়া? সমান্তরাল শিরাবিন্যাস। একটা হচ্ছে জালিকাকার শিরাবিন্যাস আর একটা সমান্তরাল শিরাবিন্যাস। তাহলে আসো আমরা একটু জালিকাকার আর সমান্তরাল শিরাবিন্যাসটা দেখি। এই মনে করো হচ্ছে পত্রফলক, এই পত্রফলকের মধ্যে মাঝখানে যে শিরাটাকে বলা হচ্ছে কি? মধ্যশিরা। মধ্যশিরার শাখাগুলো হচ্ছে শিরা, তাই না? আর শিরার শাখাগুলো হচ্ছে আস্তে আস্তে এরকম উপশিরা। তাহলে খেয়াল করো এই পাতার মধ্যে কিন্তু কি হয়েছে, যে শিরাগুলা আছে সেই শিরাগুলা কিন্তু জালের মধ্যে ছড়ায় পড়ছে। অর্থাৎ শিরা আর উপশিরাগুলা জালের মতো পুরা পাতায় ছড়ায় পড়ছে, তাই বলা হচ্ছে জালিকাকার শিরাবিন্যাস। কিন্তু কিছু কিছু পাতায় দেখা যায়, খেয়াল করো এরকম মনে করো পাতা, হ্যাঁ এই পাতায় দেখা যাবে যে পাতার বোটা থেকে, আমি বুঝতেছো কিনা দেখো মাঝখানে কয়টা শিরা বাইর হয়েছে? তিনটা শিরা। তাহলে বলো তো মাঝখানে তো অনেকগুলো শিরাই, তিনটা পাঁচটা সাতটা এরকম থাকতে পারে। এই যে ভাইয়া এখানে কিন্তু মাত্র পাতার বোটা থেকে একটা শিরা বের হয়েছিল, এখানে কিন্তু অনেকগুলো বের হয়েছে। এখানে মনে করো তিনটা দেখাইছি আমি, এর মধ্যে মধ্য শিরা কোনটা বলো তো ভাইয়া? কমেন্টে জানাও। এখানে মধ্য শিরা কোনটা?
উপরেরটা, মাঝখানেরটা নাকি নিচেরটা? বলো, উপরেরটা, মাঝখানেরটা নাকি নিচেরটা? এখানে মধ্যশিরা কোনটা? উপরেরটা, মাঝখানেরটা নাকি নিচেরটা? বলো এখানে মধ্যশিরা কোনটা? আচ্ছা, অ্যান্সার হচ্ছে ভাইয়া এখানে কোনো মধ্যশিরাই নাই। এখানে কোনো মধ্যশিরাই নাই। এখানে যে শিরাগুলো আছে তাদের বলা হয় প্রধান শিরা। কি বলা হয়? প্রধান শিরা। তিনটার মধ্যে কেউই মধ্যশিরা না। উপরেরটাও প্রধান শিরা, মাঝখানেরটাও প্রধান শিরা, নিচেরটাও প্রধান শিরা। এখানে সবাই হচ্ছে প্রধান শিরা। এবার প্রধান শিরা থেকে এরকম শাখা বের হবে। শাখা বের হলো কোন জায়গা থেকে? প্রধান শিরা থেকে। প্রধান শিরা থেকে যে শাখাগুলো বের হলো তাদের বলা হবে এখন শিরা। প্রধান শিরা থেকে যে শাখা বের হয় তাদের বলা হবে শিরা। আবার দেখো, এই শিরাগুলো থেকে যে শাখা বের হবে, শিরাগুলো থেকে যে শাখা বের হবে তাদের বলা হবে উপশিরা। তাদের বলা হবে কি? উপশিরা। তাহলে দেখো, ওই পাতায় দেখতে পাচ্ছি মাঝখানে অনেকগুলা শিরা থাকে, সবাইকেই বলা হয় প্রধান শিরা। প্রধান শিরা থেকে যার সব শাখা বের হয় তাদের বলা হয় শিরা, আর শিরার শাখাকে বলা হচ্ছে উপশিরা। তো আমি আগেও বলছি শিরা এবং উপশিরা কিভাবে সাজানো আছে সেটার বিন্যাসকেই বলা হয় তোমার শিরা বিন্যাস। তো এখানে তুমি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু শিরা এবং উপশিরাগুলা জালিকাকারে বিস্তৃত হয়নি, বরঞ্চ তারা সমান্তরালে অবস্থান করতেছে। যেহেতু শিরা এবং উপশিরাগুলো সমান্তরালে অবস্থান করতেছে, তাই এটাকে বলা হয় সমান্তরাল শিরা বিন্যাস বা প্যারালাল ভিনেশন। আর এখানে যেহেতু শিরা আর উপশিরাগুলা জালের মতো ছড়িয়ে পড়েছে, তাই বলা হয় জালিকাকার শিরা বিন্যাস। এখন এগুলোকে আমরা কোথায় দেখতে পাই? জালিকাকার শিরা বিন্যাস ভাই দেখা যায় দ্বিবীজপত্রী উদ্ভিদে। কোথায় দেখা যায়? দ্বিবীজপত্রী উদ্ভিদে। আম, জাম, কাঁঠাল এইসব উদ্ভিদে তুমি দেখবা আমের পাতা, জামের পাতা কিন্তু এরকম জালিকাকার শিরা বিন্যাস। কথা হচ্ছে ভাইয়া এর বাইরে কি কোথাও দেখা যায়? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, দেখা যায়। একবীজপত্রী উদ্ভিদের মধ্যে কচু এবং কুমারিকা, কচু এবং কুমারিকা যদিও একবীজপত্রী উদ্ভিদ, তারপরও তাদের ভিতর জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। ওকে, তাহলে দেখো দ্বিবীজপত্রী উদ্ভিদে দেখা যায় জালিকাকার, পাশাপাশি কচু এবং কুমারিকা, কচুর পাতা তোমরা সবাই দেখছো, ওখানে কিন্তু জালিকাকার শিরাবিন্যাস থাকে। এখন সমান্তরালে আসো। সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায় একবীজপত্রী উদ্ভিদে। কোন উদ্ভিদে? একবীজপত্রী উদ্ভিদে। একবীজপত্রী উদ্ভিদে সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। পাশাপাশি দ্বিবীজপত্রী একটা উদ্ভিদ আছে যার নাম হচ্ছে সুলতান চাপা। সুলতান চাপা যদিও হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, তারপরও এদের মধ্যে দেখা যায়, সুলতান চাপা যদিও দ্বিবীজপত্রী উদ্ভিদ, তারপরও তাদের মধ্যে দেখা যায় সমান্তরাল শিরাবিন্যাস। তাহলে আমি শিরাবিন্যাসটা বুঝতে পারছি। যদি শিরা এবং উপশিরাগুলা জালের মতো বিস্তৃত থাকে বলা হয় জালিকাকার শিরাবিন্যাস, দেখা যায় দ্বিবীজপত্রী উদ্ভিদ এবং কচু ও কুমারিকাতে। সমান্তরাল শিরাবিন্যাস যদি শিরা এবং উপশিরাগুলো সমান্তরালে সাজানো থাকে বলা হয় সমান্তরাল শিরাবিন্যাস, এবং এটা দেখা যায় একবীজপত্রী উদ্ভিদগুলোতে আর সুলতান চাপা উদ্ভিদে। ওকে, এই গেল হচ্ছে শিরাবিন্যাসের ভিত্তিতে পাতার প্রকারভেদ। ওকে, এখন আমরা আবার পাতায় ফিরে আসি। তো পাতার প্রকারভেদ এখন আমরা করব। পাতাকে ভাই দুই ভাগে ভাগ করা হয়। প্রথমত একটা হচ্ছে সরল পাতা, সরল পাতা, আর একটা হচ্ছে যৌগিক পাতা। একটা হচ্ছে সরল পাতা, এটা কি? যৌগিক পাতা। সরল পাতা মানে কি? যেই পাতায় একটা পত্রফলক থাকবে। দেখো, যেই পাতায় একটা পত্রফলক থাকবে তাকে বলা হয় সরল পাতা। আর যেই পাতায় একাধিক পত্রফলক থাকে, যেই পাতায় একাধিক পত্রফলক থাকে তাকে বলা হবে যৌগিক পাতা। তাহলে আসো আমরা সরল লিপ বা সরল পাতা কি জিনিস একটু দেখি ছবিতে। দেখো, এই মনে করো হচ্ছে গাছের ডাল, এখান থেকে পাতা বের হয়েছে, এরকম একটা পাতা, এরকম একটা পাতা মনে করো, মাঝখানে আছে হচ্ছে শিরা। এটা আমরা কি বলবো ভাইয়া? সরল পাতা বলবো।
বাট যদি এমন হতো যে না, একটা পাতার মধ্যে অনেকগুলো পত্র ফলক, তোমরা তো দেখছো, তেঁতুলে দেখছো, হ্যাঁ, অনেকগুলো পত্র ফলক, তাহলে আমরা বলবো কি যৌগিক পাতা। দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আটটা পত্র ফলক পাইছি, তাই ওটা হচ্ছে যৌগিক পাতা। আর একটা পত্র ফলক থাকলে বলবো সরল পাতা। তাহলে ভাই বলো তো এইটা কোন ধরনের পাতা? এটা কি সরল পাতা না যৌগিক পাতা? দেখে বলো তো, ছবিটা দেখে বলো। এখন যেটা আঁকলাম, এটা সরল পাতা নাকি যৌগিক পাতা? এটা সরল পাতা নাকি যৌগিক পাতা? এটা কিন্তু ভাইয়া সরল পাতা। কেন ভাইয়া সরল পাতা? কারণ দেখো, এইখানে যে পত্র ফলকটা আছে সেটা কিন্তু এসে পত্র ফলকের যে ধারটা আছে, পরিধি আছে, ধারটা কিন্তু এসে আমার মধ্যশিরাকে স্পর্শ করে নাই। যদি মধ্যশিরাকে স্পর্শ করতো, মনে করো এরকম যদি হতো গঠনটা, মধ্যশিরাকে স্পর্শ করছে না? যদি যদি পত্র ফলক এসে মধ্যশিরাকে স্পর্শ করে, তখন এটাকে বলা হয় তোমার যৌগিক পাতা। পত্রশিরা যদি এসে মধ্য শিরাকে, পত্র ফলক যদি এসে মধ্যশিরাকে স্পর্শ করে, দেখো পত্র ফলক এসে মধ্যশিরাকে স্পর্শ করছে, তাই এটা যৌগিক পাতা। আর মধ্যশিরাকে দেখো স্পর্শ করে নাই, একটু ফাঁকা আছে কিন্তু, তাই এটাকে বলা হবে কি সরল পাতা। ঠিক আছে, আমরা বুঝতে পারছি সরল পাতা কি আর যৌগিক পাতা কি। ওকে সবাই। এখন যৌগিক পাতাকে আবার ভাইয়া চার ভাগে ভাগ করা হয়েছে। যৌগিক পাতাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? চার ভাগে। কি কি ভাগ সেগুলো? প্রথমত হচ্ছে এক পক্ষল যৌগিক, এক পক্ষল, তারপরে দ্বিপক্ষল যৌগিক, তারপরে ত্রিপক্ষল যৌগিক, শেষে হচ্ছে করতলাকার যৌগিক। ঠিক আছে, যৌগিক পাতাকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। এক পক্ষল যৌগিক, দ্বিপক্ষল যৌগিক, ত্রিপক্ষল যৌগিক, করতলাকার যৌগিক। তো আমরা আসলে এখানে সবগুলো একটু ছবি এঁকে এঁকে দেখাই এবং কাহিনীটা কি একটু বোঝার চেষ্টা করি। তাহলে এখন প্রথমে এক পক্ষল যৌগিকটা দেখাই। তারপরে এই হচ্ছে গাছের ডাল। গাছের ডাল থেকে এখন কি বের হবে? গাছের ডাল থেকে বের হবে গাছের শাখা, তাই না? যে শাখার মধ্যে পাতাগুলো থাকবে। তো মনে করো এই হচ্ছে পাতার বোটা, এরকম হচ্ছে শাখা। এখন এখানে ঘটনা হচ্ছে কি দেখো, যখন এইভাবে থাকতেছে, দেখা যাবে এই পুরো জায়গাটায় কোনো পত্র ফলক সৃষ্টি হচ্ছে না, না হয়ে দেখো ডানে বামে এইভাবে পত্র ফলক সৃষ্টি হচ্ছে। ওকে, এভাবে পত্র ফলক সৃষ্টি হচ্ছে। তাহলে দেখো এইটুক তো পাতার বোটা, তাই না ভাইয়া? এইটুক পাতার বোটা না? পাতার বোটার পরে যে অংশটা তাকে আমরা কি বলতাম? মধ্যশিরা বলতাম, তাই না? দেখো পাতার বোটার পরের অংশটাকে কি বলতাম? মধ্যশিরা বলতাম। কিন্তু এইখানে এটাকে আর মধ্যশিরা বলা যাবে না। যখনই যৌগিক পাতা হবে, তখন পাতার বোটার পরের অংশকে বলা হবে র্যাকিস বলা হবে। কি বলা হবে? র্যাকিস বলা হবে। ক্লিয়ার কিনা? অর্থাৎ দেখো, তোমার যখনই যৌগিক পাতা হবে, তখন মধ্যশিরার নাম হয়ে যাবে র্যাকিস। মানে মধ্যশিরা বলা যাবে না, ওটাকে র্যাকিস বলতে হবে। তাহলে তোমরা ভাইয়া প্রশ্ন করতে পারো, তাহলে ভাই মধ্যশিরাটা কোথায় পালাইলো? ওরও তো থাকার উচিত, তাই না? মধ্যশিরা ভাইয়া পালায় নাই, মধ্যশিরা এখনো আছে। খেয়াল করো, র্যাকিস থেকে প্রতিটা পত্র ফলকের ভিতরে এরকম প্রবেশ করবে না? ভাস্কুলার বান্ডেল প্রবেশ করবে না? এটা কি বলা হবে? মধ্যশিরা। বুঝছো কিনা? র্যাকিস থেকে যেটা ভিতরের দিকে প্রবেশ করবে এটাকে বলা হবে তখন মধ্যশিরা। এবং হ্যাঁ, মধ্যশিরা থেকে আবার শিরা, তারপরে উপশিরা, এগুলো এখানেও বের হতে পারে। বের হবে, সমান্তরালও বের হতে পারে, জালিকাকারেও বের হতে পারে। হাউএভার, কথা হচ্ছে, দেখো এখানে কি হইতেছে, র্যাকিসের উভয় পাশে পাতা আছে, তাই বলা হয় পক্ষল যৌগিক। পক্ষল মানে পাখা বা ডানা, অনেকটা ডানার মতো হয়েছে না, দুই দিকে প্রজাপতির ডানা থাকে না, বা ডানা কাটা পরি, ডানাওয়ালা পরি থাকে, মানুষ থাকে, হ্যাঁ। তো দেখো এদিকে দুই দিকে ডানার মতো বের হয়েছে, তাই বলা হয় পক্ষল যৌগিক পাতা। এবং এটাকে বলা হয় এক পক্ষল যৌগিক। বুঝছো, পাখার মতো দুই দিকে বের হয়েছে, তাই বলা হচ্ছে এক পক্ষল যৌগিক। ওকে, তাহলে দেখো যদি এমন হয় রেকিসের উভয় পাশে পাতা সাজানো আছে, সেটাকে বলা হয়
একপক্ষল যৌগিক পাতা। তাহলে আমরা একপক্ষল যৌগিক বুঝতে পারলাম। একপক্ষল যৌগিকের পর আসছে দ্বিপক্ষল যৌগিক। দেখো এখানে মনে করো পাতার বোটার পরে কি র্যাকিস, তাই না? এটাকে কি বলা হচ্ছে? র্যাকিস বলা হচ্ছে। কারণ আমরা জানি যৌগিক পাতায় মধ্যশিরার জায়গায় কে থাকে? র্যাকিস থাকে। তো আগের বার তো দেখলাম সুন্দর মতো রেকিসের উভয় পাশে পাতা বের হয়েছিল, তাই না? এখন কিন্তু রেকিসের উভয় পাশে আর পাতা বের হবে না। রেকিসের উভয় পাশে এরকম শাখা বের হবে। এগুলোকে বলা হবে রেকিসের শাখা। কি বলা হবে এগুলোকে? রেকিসের শাখা বলা হবে। দেখো সরল পাতা কি ছিল? ডিরেক্ট বোটার উপরই পাতা ছিল, পত্রফলক ছিল। এইখানে বোটার উপরে খেয়াল করো, বোটার উপরে রেকিস আছে বড় একটা, রেকিস থেকে আবার শাখা বের হয়েছে যাকে বলা হচ্ছে রেকিসের শাখা। রেকিসের উভয় পাশে কিন্তু পাতা নেই, রেকিসের উভয় পাশে আছে রেকিসের শাখা, এবং সেই শাখার মধ্যে দেখা যাবে এরকম পাতা রয়েছে। শাখার মধ্যে কি রয়েছে? পাতা রয়েছে। তারপর সেই পাতার ভিতর থাকবে হচ্ছে মধ্যশিরা। পাতার ভিতর কি থাকবে? মধ্যশিরা থাকবে। তাহলে যদি এমন হয় রেকিস থেকে শাখা সৃষ্টি হয় এবং রেকিসের শাখার উভয় পার্শ্বে পত্রফলক সাজানো থাকে, তাহলে সেটাকে বলা হয় দ্বিপক্ষল যৌগিক। কি বলা হয়? দ্বিপক্ষল যৌগিক। রেকিসের শাখার উভয় পাশে পাতা সাজানো থাকে, পত্রফলক সাজানো থাকলে সেটাকে বলা হয় দ্বিপক্ষল যৌগিক। এরপর আসে ত্রিপক্ষল যৌগিক। এখানেও খেয়াল করো, গাছের ডাল থেকে বোটা বের হয়েছে, বোটা থেকে যেটা বের হবে এটাকে বলবো আমরা কি? রেকিস, তাই না? তো রেকিসের উভয় পাশ থেকে এখন রেকিসের শাখা বের হবে, শাখা বের হয়েছে। ভেরি গুড। তাহলে দেখো মাঝখানে ছিল হচ্ছে রেকিস, রেকিস থেকে কি বের হয়েছে? রেকিস থেকে বের হয়েছে রেকিসের শাখা। এখন রেকিসের শাখা থেকে আবার শাখা বের হবে, রেকিসের শাখা থেকে আবার শাখা বের হবে, এটাকে বলা হবে রেকিসের প্রশাখা। এবং মজার ব্যাপার হচ্ছে এই রেকিসের প্রশাখার উপরে তুমি গিয়ে পাতা পাবা, তার আগে না। রেকিসের যে প্রশাখা বের হয়েছে এই প্রশাখার মধ্যে তুমি কি পাবা? পাতা পাবা। এবং হ্যাঁ, এখানেও ভিতরে মধ্যশিরা থাকবে। বুঝতে পারছি আমরা ব্যাপারটা? তো এই গঠনটাকে বলা হয় ত্রিপক্ষল যৌগিক। এই গঠনটাকে কি বলা হয় ভাইয়া? ত্রিপক্ষল যৌগিক বলা হয়। তাহলে আসো আমি আবার একটু সামারি করে আসি, নাহলে আবার মাথার মধ্যে প্যাচ লেগে যাবে তোমাদের। তাহলে দেখো, যদি এমন হয় যে পাতার বোটার উপরে পত্রফলক আছে, বলা হবে সরল পাতা। কিন্তু পাতার বোটার উপরে যদি রেকিস চলে আসে, অর্থাৎ সেখানে হবে কি আলটিমেটলি, ইভেনচুয়ালি কি হবে যে একটা পাতার বোটার মধ্যে অনেকগুলা পত্রফলক থাকবে, সেই পাতাকে আমরা বলবো কি? যৌগিক পাতা। তাহলে এতটুকু অংশ তো পাতার বোটা, তাই না? এতটুকু অংশ হচ্ছে পাতার বোটা, আর এই অংশটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি? র্যাকিস। এখান থেকে এই পর্যন্ত কি? র্যাকিস। র্যাকিসের উভয় পার্শ্বে পত্রফলক থাকবে এবং প্রতিটা পত্রফলকের ভিতরে এরকম মধ্যশিরা প্রবেশ করবে, এটাকে বলা হয় একপক্ষল যৌগিক। তবে যদি এমন হয় এটুকু পাতার বোটা আর এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে র্যাকিস, র্যাকিস থেকে আবার দেখো র্যাকিসের শাখা বের হয়েছে। কি বের হয়েছে? র্যাকিসের শাখা। এবং র্যাকিসের শাখার উভয় পাশে পত্রফলক সাজানো, সেটাকে বলা হবে দ্বিপক্ষল যৌগিক। এটা কি রকম যৌগিক ভাইয়া? দ্বিপক্ষল যৌগিক। আবার দেখো এইখানে এইটুক মনে করো হচ্ছে আমাদের বোটা, বোটা থেকে সৃষ্টি হয়েছে র্যাকিস, র্যাকিসের উভয় দিকে বের হয়েছে র্যাকিসের শাখা, র্যাকিসের উভয় দিকে র্যাকিসের শাখা, র্যাকিসের শাখা থেকে আবারও শাখা সৃষ্টি হয়েছে যাকে বলা হয় র্যাকিসের প্রশাখা। এবং র্যাকিসের প্রশাখার উভয় পার্শ্বে পত্রফলক সাজানো, তখন সেটাকে বলা হবে তোমার ত্রিপক্ষল যৌগিক। ওকে, তাহলে একপক্ষল যৌগিক কাকে বলে? যেই পাতায় একাধিক পত্রফলক থাকে এবং যা র্যাকিসের উভয় পার্শ্বে সাজানো, তাকে বলা হয় একপক্ষল যৌগিক। দ্বিপক্ষল যৌগিক পাতা কোনটা? যেই পাতায় র্যাকিসের উভয় পার্শ্ব থেকে র্যাকিসের শাখা বের হয় এবং র্যাকিসের শাখার উভয় পার্শ্বে পত্রফলক সাজানো থাকে, তাকে বলা হয় দ্বিপক্ষল যৌগিক। ত্রিপক্ষল যৌগিক কোনটা? যেই পাতায়
রেখিস থেকে রেখিসের শাখা বের হয়, রেখিসের শাখা থেকে রেখিসের প্রশাখা বের হয়, এবং রেখিসের প্রশাখার উভয় পার্শ্বে পত্রফলক সাজানো থাকে, তাকে বলা হয় ত্রিপক্ষল যৌগিক। ওকে, শেষে আসছে করতলাকার যৌগিক। করতল মানে হচ্ছে এটা অনেকটা করতলের মতো হবে। করতল মানে আমাদের হাত আর কি। হ্যাঁ, হাতের তালুকে বলা হয় করতল। কর মানে হাত, তল মানে তালু। তাহলে হাতের তালু যদি দুটো একসাথে করো কি হচ্ছে দেখো তো, এই যে আমার এইটা হচ্ছে কি পাতার বোটা, এটা হচ্ছে কি বোটা, এটা হচ্ছে করতল, আর আঙুলগুলা হচ্ছে এক একটা পত্র ফলক। তাহলে দেখো সব দিকে এভাবে পাতা ছড়ায় পড়বে। হ্যাঁ, চারদিকে পাতা ছড়ায় পড়বে, এটাকে বলা হয় করতলাকার। হ্যাঁ, এইভাবে চারদিকে পাতা ছড়ায় পড়বে। এটা হচ্ছে তোমার পাতার বোটা, বোটা থেকে এরকম। তাহলে দেখো একটা পাতায় অনেকগুলো পত্রফলক হয়েছে না, এবং একটা পয়েন্ট থেকে তারা চারদিকে ছড়ায় পড়ছে। এই ধরনের পাতাকে বলা হয় করতলাকার যৌগিক। এটাকে বলা হয় কি ভাইয়া, করতলাকার যৌগিক। ওকে, তাহলে আসো আমরা একটু এক্সাম্পল গুলা বই থেকে শিখে ফেলি, কি কি এক্সাম্পল আছে। আর মেডিকেল ভর্তি পরীক্ষায় এক্সাম্পল গুলো চলে আসে। তো আমরা কয়েকটা এক্সাম্পল, আমি সবগুলোই বলবো, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো বলে দিব, তোমরা মনে রাখবা। তাহলে দেখো প্রথমে হচ্ছে যে সিম্পল লিফ মানে সরল পাতা, যেই পাতায় একটা পত্র ফলক থাকে সেটা হচ্ছে সরল পাতা। এই সরল পাতা পাওয়া যায় আম, জাম, কাঁঠালে, বলছি তোমাদের পড়ানোর সময়। তারপরে দেখো যৌগিক পাতা। যৌগিক পাতা হচ্ছে আবার চার প্রকার। এক পক্ষল, প্রথমে এক পক্ষলকে আবার দুই ভাগে ভাগ করছে। যদি রেখিসের শীর্ষে একটা পাতা পত্র ফলক থাকে বলা হয় সচূড় পক্ষল যৌগিক, আর যদি রেখিসের শীর্ষে পাতা না থাকে বলা হয় অচূড় পক্ষল যৌগিক। যেমন দেখো আমি এখানে যেটা আঁকছি, এটা কিন্তু শীর্ষে, রেখিসের শীর্ষে কোনো পত্র ফলক নাই, তাই এটা হচ্ছে অচূড় পক্ষল যৌগিক। বাট যদি রেখিসের শীর্ষে পাতা থাকতো বলতাম সচূড় পক্ষল যৌগিক। হ্যালো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তাহলে দেখো অচূড় পক্ষল যৌগিকের এক্সাম্পল হচ্ছে বাদল লাঠি। বাদরকে কখনো মানুষ চূড়ায় তুলবে, মাথায় তুলবে? তুলবে না। তাই বাদরের হচ্ছে অচূড় পক্ষল, ওকে চূড়ায় রাখা যাবে না। আর দেখো সচূড় পক্ষল আছে কার? সচূড় পক্ষল হচ্ছে গোলাপের। গোলাপকে আমরা সবসময় মাথায় তুলে রাখি, গোলাপ ফুল দিয়ে প্রেম নিবেদন করি, প্রপোজ করি। তো গোলাপে হচ্ছে কি ভাইয়া, সচূড় পক্ষল যৌগিক। গোলাপে কিরকম? সচূড় পক্ষল যৌগিক। আচ্ছা, দ্বিপক্ষল যৌগিক হচ্ছে কৃষ্ণচূড়া। এই যে কৃষ্ণচূড়ায় হচ্ছে এরকম দ্বিপক্ষল যৌগিক পাওয়া যায়, অর্থাৎ রেখিস, রেখিস থেকে রেখিসের শাখা, রেখিসের শাখার উভয় পাশে পত্রফলক, এটা পাওয়া যায় কৃষ্ণচূড়ায়। দ্বিপক্ষল যৌগিক কোথায় পাওয়া যায়? কৃষ্ণচূড়ায়, মনে রাখবা। হ্যাঁ, গোলাপ গাছেরটা মনে রাখবা, সচূড় পক্ষল যৌগিক, আর কৃষ্ণচূড়া হচ্ছে দ্বিপক্ষল যৌগিক। ত্রিপক্ষল যৌগিক হচ্ছে সজিনা। সজিনা গাছ দেখছো যে মরিঙ্গা পাউডার গুঁড়া করে করে বিক্রি করে, সেটা হচ্ছে ত্রিপক্ষল যৌগিক। ওকে, বেশি এক্সাম্পল কিন্তু নাই। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বইয়ের মধ্যে আছে, সেটা হচ্ছে তোমার ফাইলোট্যাক্সি। ফাইলোট্যাক্সি মানে হচ্ছে পত্রবিন্যাস। ফাইলোট্যাক্সি বা পত্রবিন্যাস। ফাইলোট্যাক্সি বা পত্রবিন্যাস, এই পত্রবিন্যাস কয় রকম আছে? একান্তর, প্রতিমুখ, আবর্তক। একান্তর মানে কি রকম দেখো, আছে লিখি আগে। একান্তর আছে, প্রতিমুখ আছে, আবর্তক আছে। তাহলে মনে করো গাছের ডাল, যদি এমন হয় একান্তরে কি হবে, একটা পর্বে একটা করে পাতা থাকবে, একটা পর্বে একটা করে পাতা। দেখো এদিকে একটা পাতা, এদিকে আরেকটা পাতা। হ্যাঁ, একটা পর্বে একটা করে কিন্তু পাতা, এটাকে বলা হয় একান্তর। প্রতিমুখ মানে হচ্ছে একটা পর্বে দুইটা করে পাতা। হ্যাঁ, এইভাবে থাকলে বলা হয় প্রতিমুখ। যদি গাছের বেশি আলো দরকার হয় তাহলে একান্তর থাকে, কারণ দেখো এই দিক দিয়ে এই আলো পাচ্ছে, ওই দিক দিয়েও আলো পাচ্ছে। বাট যদি আলো কম দরকার হয় তাহলে প্রতিমুখ থাকে, কারণ দেখো নিচের পাতাগুলো একটু কম আলো পাবে, কিন্তু উপরে যেহেতু পাতা থাকবে তার। ওকে, তাহলে আমরা তো শিখছি মূল কাণ্ডের ক্লাসে, যেখান থেকে পাতা সৃষ্টি হয় সেটাই হচ্ছে পর্ব। তাহলে যদি পর্বের দুই দিকেই পাতা থাকে বলা হয় প্রতিমুখ। আর পর্বের জাস্ট এই এই পর্বে দেখো একটা পাতা, এই পর্বে একটা পাতা, প্রতিটা পর্ব থেকে একটা একটা পাতা সৃষ্টি হলে একান্তর, আর পর্ব থেকে দুইটা পাতা সৃষ্টি হলে প্রতিমুখ। আবার অনেক সময় হতে পারে আবর্তক। আবর্তকে কি হয়, একটা পর্ব থেকে সব দিকে পাতা এরকম বের হয়। একটা পাতা থেকে
একটা পর্ব থেকে অনেকগুলো পত্রক বের হয়, এটাকে বলা হয় আবর্তক। হ্যাঁ, সেখানে 2টা 3টা 4টা থাকতে পারে। তো এই জিনিসটা কিন্তু খুবই সিম্পল। একান্তর কোনটা? যদি এমন হয় একটি পর্বে একটি পাতা তাহলে একান্তর, একটি পর্বে 2টি পাতা তাহলে প্রতিমুখ, একটি পর্বে 2-এর অধিক পাতা 4টা 5টাও হতে পারে, সেটাকে বলা হয় আবর্তক। তাহলে আমরা কি ভাইয়া পাতার গঠন মঠন সব বুঝছি? তাহলে আমরা কি পড়লাম একটু আমি খুব দ্রুত একটু সামারাইজ করে যাই। আমরা প্রথমে পড়েছি পাতা কাকে বলে? সালোক সংশ্লেষণ ও প্রচ্ছেদনের জন্য বিশেষায়িত অঙ্গকে পাতা বলে। তারপর পাতার গঠনে কয়টা অংশ আছে? পাতার গঠনে আছে হচ্ছে পত্রমূল, পত্রবৃন্ত, পত্র ফলক। পত্রমূলের গোড়ায় যদি আবরণ থাকে এটাকে বলা হয় শীত, আর পত্রমূলের গোড়ায় যদি পাতা থাকে সেটাকে বলা হয় উপপত্র। একই রকম ফুলের গোড়ায় পাতা থাকলে বলা হয় মঞ্জুরি পত্র। পত্রবৃন্ত, যদি পাতায় পত্রবৃন্ত থাকে সেই পাতাকে বলা হয় পিটিওলেট, না থাকলে বলা হয় স্যাসাইল। এবার আসো পত্র ফলকে। পত্র ফলকে শিরা দেখা যায়, শিরাগুলো হচ্ছে আসলে জাইলেম ফ্লোয়েম। তো যদি মাঝে একটা শিরা থাকে এবং সেই শিরা থেকে সৃষ্ট মাঝে যে শিরা থেকে বলা হয় মধ্যশিরা, মধ্যশিরা থেকে শিরা এবং উপশিরা সৃষ্টি হয়। শিরা এবং উপশিরা গুলা যদি জালের মতো ছড়িয়ে থাকে বলা হয় জালিকাকার শিরা বিন্যাস, যেটা আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদ এবং একবীজপত্রী উদ্ভিদের মধ্যে কচু ও কুমারিকা গাছে দেখতে পাই। আর যদি এমন হয় যে মাঝে একটার বদলে কয়েকটা শিরা আছে, তাহলে তখন সেগুলোকে মধ্যশিরা না বলে বলা হয় প্রধান শিরা। প্রধান শিরা থেকে শাখা বের হয় যেগুলোকে আমরা শিরা বলি, এবং শিরার শাখাকে বলি উপশিরা। যদি শিরা এবং উপশিরাগুলো সমান্তরালে সাজানো থাকে সেটাকে বলা হয় সমান্তরাল শিরা বিন্যাস, যেটা আমরা একবীজপত্রী উদ্ভিদ এবং সুলতান চাপায় দেখতে পাই। সুলতান চাপা কিন্তু একটা দ্বিবীজপত্রী উদ্ভিদ, পিরোজপুরের ওদিকে পাওয়া যায় বাংলাদেশে, এটাকে বলা হয় সমান্তরাল। এখন পাতার শ্রেণী বিভাগ, সরল পাতা হতে পারে, যেই পাতায় একটা পত্র ফলক থাকে বলা হয় সরল পাতা, যেই পাতায় একাধিক পত্র ফলক থাকে বলা হয় যৌগিক পাতা। যৌগিক পাতা 4 প্রকার: একপক্ষল, দ্বিপক্ষল, ত্রিপক্ষল, করতলাকার। তাহলে কি হয়? এই যৌগিক পাতায় পাতার বোটা থেকে সৃষ্টি হয় র্যাকিস, র্যাকিসের উভয় পাশে পত্র ফলকগুলা সাজানো থাকে, তাই বলা হচ্ছে একপক্ষল যৌগিক। এটা আমরা দেখতে পাই সচূড়পক্ষল যৌগিক দেখতে পাই কোথায়? গোলাপে। আর অচূড়পক্ষল যৌগিক বাদল লাঠিতে। দ্বিপক্ষল যৌগিক কেমন? পাতার বোটা থেকে সৃষ্টি হবে র্যাকিস, র্যাকিস থেকে আবার বের হবে র্যাকিসের শাখা, এবং র্যাকিসের শাখায় পত্র ফলক সাজানো থাকবে, বলা হয় দ্বিপক্ষল যৌগিক, পাওয়া যায় কৃষ্ণচূড়ায়। ত্রিপক্ষল যৌগিক কোনটা? পাতার বোটা থেকে সৃষ্টি হবে র্যাকিস, র্যাকিস থেকে র্যাকিসের শাখা, র্যাকিসের শাখা থেকে আবার প্রশাখা, এবং প্রশাখার উভয় পাশে পত্র ফলক থাকে, বলা হবে ত্রিপক্ষল যৌগিক, পাওয়া যায় কোথায়? সজিনা গাছে। আর যদি এমন হয় যে পত্র ফলক থেকে পাতার বোটা থেকে চারদিকে পাতাগুলো ছড়ায় পড়ছে, সেটাকে বলা হয় তোমার করতলাকার যৌগিক। আচ্ছা, এখন পাতাগুলো কিভাবে পর্বের মধ্যে আছে সেটাকে বলা হয় পত্র বিন্যাস বা ফাইলোট্যাক্সি। যদি একটি পর্বে একটি পাতা থাকে বলা হয় একান্তর, একটি পর্বে 2টি পাতা থাকলে বলা হয় প্রতিমুখ, একটি পর্বে 2-এর অধিক পাতা থাকলে বলা হয় তোমার আবর্তক। ওকে, এই হচ্ছে অল অ্যাবাউট পাতা বা লিফ।